কাজ করার সমর্থন দিয়েছেন। আমরা কি কাজ করি একটু দেখতে দেন, আপনারা দেখতে যান। ইনশাল্লাহ এখানে সাংবাদিক আপনারা আমাদের অঙ্গ, একেবারেই অঙ্গ, কোনো কারণে থাকবেন না। কারণ আপনারাও চল, আপনারা আছেন, আমরাও চল, আমরা সমন্বয় করে চলতে চাই। তাই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের 103 নং কমিটির নেতাদের। খুকুনার বক্তব্য ভালো লাগছে, এই এসে তো উত্তেজিত, অনেক সুন্দর মানে দুর্দান্ত ভালো লেগেছে। সব ধরনের লোক আমাদের দরকার, আমাদের সবাই আছে। আমাদের প্রেসিডেন্ট মহোদয় আছেন, আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, আমাদের নেতৃবৃন্দ 103-এর প্রেসিডেন্ট রমেশ ভাই, তারপরে সেক্রেটারি হলো খোকন ভাই, এবং আমাদের উপদেষ্টা প্রতিষ্ঠাতা সভাপতি আর সাংগঠনিক আমি বলতে চাই বিনয়ের সাথে সত্যিকারে যখন বিপদ হয়ে যায়, কাছের মানুষ যখন কাছে আসে তখন অনেক ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লাগছে। অনেক ভালোবাসা নিয়ে আমরা তাদের গ্রহণ করেছি, তারা আমাদের গ্রহণ করেছে। জয় হোক বিষাদীর দল প্যানেল, জয় হোক। আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সদস্য দিলেরা ম্যাডাম। দিলেরা ম্যাডামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সেক্রেটারি দীপজল ভাই উপস্থিত আছেন এখানে, ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, এবং এখানে উপস্থিত আছেন যারা 103 জন আপনারা আন্দোলন করেছিলেন, আমাদের সেই সব ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন। আজকে আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, ভালো লাগছে এবং আমি খুব আনন্দিত। এবং আপনাদের প্রতি এই যে আমাদের একটা আপনাদের প্রতি কিন্তু আমাদের কখনো কোনো ইয়ে ছিল না, কোনো রাগ বা গোসা কোনো ইয়ে ছিল না। আপনারা থাকে না, মানুষ এক জায়গায় কাজ করতে গেলে কিন্তু মানুষের ভুল বুঝাবুঝি হয়, ভুল ত্রুটি থাকতে পারে। যাই হোক, আপনারা আন্দোলন করেছেন, মিছিল করেছেন, সংগ্রাম করেছেন, এবং আপনারা আলটিমেটলি আপনারা শিল্পীর সদস্য হয়েছেন, শিল্পী সমিতির সদস্য হয়েছেন। আমাদের কিন্তু এর আগে কথা দিয়েছিল, আমাদের মিশা কথা দিয়েছিল আপনাদেরকে ইলেকশনের আগে, যখন ইফতার পার্টি হয়ে সেখানে বলেছিল যে আমরা একটি শিল্পীকেও, মানে তারা একটা প্রপাগান্ডা করেছিল, প্রচার করেছিল যে এরা যদি আসতে পারে তাহলে এই 103 জনকে বাদ দিবে। কিন্তু আমাদের দীপজল ভাই এবং আমার ছোট ভাই মিশা এরা বলেছিল যে আমরা কোন শিল্পীকে, এবং কসম খেয়ে বলেছিল যে আমরা কোন শিল্পীকে বাদ দিব না, বরং আরো যদি কোন শিল্পী কেউ যদি বাদ পড়ে থাকে বা দূরে থাকে আমরা তাদেরকেও ইনক্লুড করব আমাদের শিল্পী সমিতিতে সদস্য হওয়ার জন্য, সদস্য নিয়ে নিব আমরা। কাজেই এখানে আপনারা যে সেই জিনিসটা বুঝতে পেরেছেন, আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন, আমার সত্যি আজকে আমার কিন্তু মানে এই ইসের পরে আমার খুব ভালো লাগছে আজকে আপনাদের এই 103 জনকে দেখে। এখানে সবাই জানি না উপস্থিত আছেন কিনা, তো আমি কিছু বোনেরাও আছেন এখানে, আপনারা ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ইনশাল্লাহ আছি। আর এই যে ন্যাক্কারজনক ঘটনাটা যিনি ঘটিয়েছেন, হ্যাঁ, এটার ভার আমি আপনাদের কাছে এখানে ইসেরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আপনারা আছেন, এইটা আপনারা এই যে আপনারা মানেন না, আপনারা মানবেন না, এটা যদি আপনারা যদি এক হন, আপনারা যদি একজোট হয়ে এটা প্রতিবাদ করেন, আমার মনে হয় এটা ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আমরা তো কামিয়াব হয়েই আসছি। এবং ওই যে বললাম যে আমরা আমাদের কিন্তু কোনো কথাটা বলছে দিয়ে তাই ভাই কথাটা বলছে যে শিল্পী, সে শিল্পীর পরিচয়, সে এই দুনিয়া থেকে যেদিন সে চলে যাবে সে শিল্পী পরিচয়ে যাবে, যে সে একজন অভিনেতা, অভিনেত্রী, নায়ক, নায়িকা, শিল্পীর পরিচয় সে দুনিয়া থেকে বিদায় নেবে। এটাই আমাদের কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য শুভকামনা, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিলেরা ম্যাডামকে। এবার আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দীপজল মিশা পরিষদের
নির্বাচিত সম্মানিত কার্যকরী সদস্য শাহনুর ম্যাডামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সত্যি অনেক ভালো লাগছে যে আমাদের এখানে প্রিয় ভাই বোনেরা রয়েছেন, তাদের থেকে একটু হয়তো বা আমরা কয়েকদিন দূরে ছিলাম। আজকে যে সবাই একসাথে করতে পেরেছি, এটার জন্য তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সবাইকে আমরা বলতে চাই, আমরা বলেছি আমরা সবাই এই এক হয়ে যেন একসাথে মিলেমিশে সবাই কাজ করতে পারি, একসাথে থাকতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই একসাথে যেন লড়তে পারি। এইটাই আমার কথা। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহনুর ম্যাডামকে। এবার আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সম্মানিত আপনার কোষাধ্যক্ষ, নবনির্বাচিত কোষাধ্যক্ষ শিল্পী ভাই বোন এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। কি বলবো, সবকিছু তো 103 জনই বলে দিল। আমার এখানে কিছু বলার নেই। নির্বাচনে একটু আমি ব্যক্তিগত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের সাবেক সেক্রেটারি যেভাবে আলোচনা করেছে যে তার 103টা ভোট তার ব্যাংক, মানে 103টা ভোট মানে 206টা ভোট তাদের কি হবে, আমাদের কেন নির্বাচনে দাঁড়ালাম। নির্বাচনের আগ থেকে তার চলাফেরায় হয়তো 103 জনের কিছু কিছু জিনিস তাদের কাছে খারাপ লাগছে, তাদের নেত্রীর জন্য একা একাই সবকিছু করে, যতদূর আমরা শুনেছি। যাই হোক, ভিতরে তাদের হোমের মতো আগুনের মতো জ্বলতেছিল, তারা প্রকাশ করতে পারে। আজকে দেখেন, এই যে আমাদের রমিজ ভাই একজন সিনিয়র শিল্পী, একজন প্রডিউসার, সে অভিনয় করে, তার 2টা কিডনি ড্যামেজ, মাঝখানে হাসপাতাল ভর্তি ছিলেন। যে লোকটা দীপনের পিছে ঘুরতে ঘুরতে জুতার ক্ষয় হয়ে গেছে, এর আগে কেস করছিল, এই লোকটাও টাকা ইনভেস্ট করছিল 50,000 টাকা তার পক্ষে। তার একজন কর্মী হাসপাতালে কি চায়, কি চায়? সে কি তার নিজের ক্ষমতা নিয়ে নিজেই একা একা যুদ্ধ করতে চায়? কেউ পারে? কর্মী তো থাকতে হবে। এই কর্মীগুলো আজকে যে কথা শুনলাম যে তারা পারতেছে না যে মুখ দিয়ে প্রকাশ করতে, যে সে যে কত মানে হেয়পূর্ণ কথা মানে আমাদের রানী কমিটির বলতেছে, এটা আমাদের সংবিধানে আছে, তার সদস্য পদ আমরা বাদ করে দিতে পারি যদি আমরা মনে করি। কি পাইছে এগুলা? সে নির্বাচনের দিন সকালবেলা রেজাল্টের সময় সে আমার শ্রদ্ধেয় প্রেসিডেন্ট, আবার শ্রদ্ধেয় সেক্রেটারির গলায় মালা পরিয়েছে, যেটা বিগত 10 থেকে 15 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে হয়নি। আমরা তো ভোট হয়ে গেছি, ইন্ডাস্ট্রিটা নতুন করে ভালো হচ্ছে। কাঞ্চন ভাইকে পরে দিচ্ছে না, ঠিক আছে। আর আজকে সে কি করলো, ভোটে রিট করে নির্বাচন নাকি ভালো লাগে, সে কিন্তু মধ্যে আমার চলে যাচ্ছে। এখন কি হইলো, তোমার তোমাকে চাচ্ছে না, মাটির করা শিল্পী হয়ে 2 কোটি মানুষের মধ্যে একটা শিল্পীকে কিন্তু বের করে যাবে, নেওয়া যাবে। শিল্পী কিন্তু এত সহজ ভাইবেন না আপনি, আর আপনি মুখোশধারী শিল্পী হয়েন না। যে আপনি আমাদের সাবেক সেক্রেটারি থাকেন, সামনে পরবর্তী আবার নির্বাচন করেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন নবনির্বাচিত কার্যকরী সমিতির সম্মানিত সদস্য সনি রহমান, সনি ভাই।
আগে নিপুণ ভাই এবং মিশা ভাইয়ের প্যানেলকে সে সমর্থন জানাচ্ছে। সনি ভাই এখানে এই পয়েন্টটা দুই পয়েন্টটা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে আমাদের মুহূর্তটা খুব আনন্দের হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আপনারা জানেন যে গতকাল থেকে আমি নিজে বিব্রত করা অবস্থায়, কারণ আপনারা জানেন এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024-26 আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে নির্বাচন করেছি এবং নির্বাচনের সকালবেলার যে একটি দৃশ্য আমি চোখে পড়েছিল, সেখানে আমি স্বপ্ন দেখেছিলাম বিজয়ী হয়ে শিল্পী সমিতির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং সেই শিক্ষাটি আমাকে দিয়েছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি যেভাবে বরণ করে নিয়েছিলেন, পিতা সমতুল্য বলেছিলেন ডিপজল ভাইকে, মিশা ভাইকে, সেটি আমাকে অনুপ্রাণিত করেছিল। নতুন শিল্পী, নতুন মানুষ, সিনিয়রদের কাছে শিক্ষা নিয়ে আমি সামনে এগিয়ে যাব, আমাদের কিন্তু আমি প্রত্যাশা করি। আরেকটি বিষয় যেটি একটু যদি বলতে চাই, যে আমাকে অনেকেই কিন্তু কাল থেকে প্রচুর পরিমাণে ফোন দিচ্ছে, যেহেতু নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে আমি নির্বাচিত হয়ে আজকে কার্যকরী কমিটির সঙ্গে আমি কাজ করছি, সেখানে কিন্তু আমি অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছি। হয় আমি স্বার্থপর, না হয় রিটকারী স্বার্থপর। কারণ রিটকারী নির্বাচনকে প্রত্যাখ্যান করছেন 1 মাস পরে এসে, আর আমি যদি স্বার্থপর হই তাহলে আমি অন্যায় করছি সকল শিল্পীদের কল্যাণে, সংগঠনের কল্যাণে কাজ করতে এসে। তো এটি বলার একটি অর্থ হচ্ছে যে দেখুন, আজকে আমি যেহেতু একটি কমিটিতে ছিলাম, যদি রিট সম্পর্কে বলতে চাই সেটি বলবো 21 জন। আমি নির্বাচনের পরে আমাদের ক্যাবিনেটে যারা নির্বাচন করেছিল নিপুণ আক্তার এবং মাহমুদ কলি প্যানেলের সঙ্গে আমি সকলের সঙ্গে যোগাযোগ করেছি, কারণ আমি বেঈমান না, এবং তাদের কাছে আমি দিক নির্দেশনা চেয়েছি। সেখানে সম্মানিত যিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তিনি আমাকে একটি কথা বলেছেন, সনি তারা তোমার পর না, যারা নির্বাচিত হয়েছেন তারা সম্মানী মানুষ, তারা সমিতিকে ভালোবাসে, ইন্ডাস্ট্রির জন্য নিবেদিত বলেই তাদেরকে ভোট দিয়ে পাস করেছে। তুমি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো। তো আমি সেটা মাথায় রেখে আরেকটি জিনিস আজকে আমি বলতে বাধ্য হই, আমি নিপুণ আক্তারকে একটি মেসেজ দিয়েছিলাম যে আপনি আমার বড় বোন, আপনার প্রতি বা আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করেছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান করে আমি সংগঠনের জন্য শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাব। তিনি আমাকে সর্বশেষ, আমার মোবাইলে সেই মেসেজটি আছে, তিনি আমাকে মেসেজে বলেছেন নির্বাচন শেষ, সব শেষ। মানে আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তাদের সঙ্গে বিচ্ছিন্ন, সেই মেসেজটি কিন্তু আমার মুখের কথা না, সেই মেসেজটি কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজটি কিন্তু আছে। তাহলে কি আমরা শুধু নির্বাচিত হওয়ার জন্য, চেয়ারের জন্য নির্বাচন করব, যেটিকে সিজনাল বলা হয়? আমার তো আস্থা ছিল, আমার বিশ্বাস ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যারা পাশ করেছি তারা কিন্তু একই দিনে এট এ টাইম আপনারা দেখেছেন ওই প্যানেল থেকে আসা 3 জনকে নিয়ে কিন্তু শপথ গ্রহণ করেছে এই ক্যাবিনেট। তারা পারতো একদিন, আমরা 18 জন সংখ্যাগরিষ্ঠভাবে পাশ করেছি, তারা আসলে নাই, সেটি কিন্তু আমাদের সবাই এই প্যানেল সেটি করেনি। আমাদেরকে বারবার ফোন দিয়েছে, আসো আসো কাজ করি। এখন চলচ্চিত্রের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছে, শিল্পী সমিতির মানুষের যে দৃষ্টি সম্পাদক হিসাবে নির্বাচন করেছে, থাকে বিষয়টি থাকে, তাহলে মাধ্যমে নিজের জন্য নির্বাচন করেছেন। তাহলে কি এটা সত্যি হলো? যদি এটা সত্যি নয় তাহলে আমাদের সম্মানিত আজকের ক্যাবিনেট মাহমুদ কলি সাহেব তিনি তো আজকে তাকে তার সঙ্গে কথা বলেছি,
অন্যান্য সিনিয়ররা অনেক আছেন, আমার অনেক সিনিয়ররা আছেন, সম্মানী ব্যক্তিরা আছেন, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন কিনা আপনারা দয়া করে খবর নেবেন। আমি মনে করি গ্রাম্য ভাষায় একটি কথা আছে আমাদের এখানে, বলতো ওই যে টিনের চাল টাল কাটে না বা চাল টাল বানায়, হ্যাঁ, এই এরকম একটা লোক আছে যেটাকে ওই রাজমিস্ত্রি বলে, প্রচুর মামলা করে, বাজারে বসার চেয়ারও পায় না, কারণ তার কাজ হচ্ছে মামলা করা, মামলা করা, মামলা করা। এখন সবার কাছে মামলাবাজ হয়ে গেছে। আমাদের সমিতিটা মামলায় আবদ্ধ হয়ে শিল্পীদের মর্যাদা দিনের পর দিন নষ্ট হচ্ছে। আমি তো একজন নির্বাচিত মানুষ হিসাবে, কারণ অনেকে দেখি আমি যখন ইন্টারভিউ দেই অনেকে প্রশ্ন করে আপনাকে চিনলাম না, আপনাকে তো আপনার ছবি তো দেখলাম না, তখন আমি গর্ববোধ করি, আমি তখন সম্মান বোধ করি, আমার তখন চলচ্চিত্র শিল্পীদের প্রতি সম্মান বেড়ে যায়। দর্শক আমাকে চিনতে হয়তো সময় খারাপ, আগে 2টি ছবি করলে সবাই চিন্তা, এখন 20টা করলেও চিনে না, মেনে নিয়ে। কিন্তু শিল্পীরা আমাকে যে মর্যাদা দিয়েছে, সে মর্যাদা, সে সম্মান নিয়ে কে কি বললো না বললো সেটা আমার, আমি তো সংগঠনের জন্য কাজ করতে পারি না। এমনকি আমাকে সংগঠনের ডিপজল ভাই, বিশা ভাই, ওনারা কখনো একবার আমাকে মাথায় আনতে দেয়নি, আমাকে না শুধু, আমরা যারা জয়লাভ করেছি, যে তোমরা একবারও বলবা না অন্য ক্যাবিনেট থেকে এসছো, তোমরা পাশ করেছো, এখন আমরা 1 জন 1, নির্বাচন শেষ, সব শেষ। এই আহ্বান যারা দিতে পারেন। দ্বিতীয়ত আজকে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি আরেকটি জিনিস হচ্ছে একটু বলতে চাই, আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিল্পীর স্বার্থে কাজ করার জন্য পর্যায়ক্রমে অনেকগুলো পার্ট টু পার্ট কমিটি করা হয়েছে। কিভাবে ফান্ডিং হবে, কিভাবে অসুস্থ শিল্পীদেরকে সহযোগিতা করা হবে, মানে কিভাবে কি করা যায়, সেভাবে কিন্তু 4টি 5টি কমিটি করা হয়েছে, 4 জন 5 জন করে। ম্যাক্সিমাম কমিটিতে আমাদেরকে রাখা হয়েছে যারা আমাদেরকে মর্যাদা দিয়েছেন। আমি তো বলবো আজকে অন্য প্যানেল থেকে আসার পর যে সম্মানটুকু পেয়েছি, সেখানে যে প্যানেল থেকে নিঃস্বার্থভাবে কাজ করেছি, সেই প্যানেল থেকে আমি কোনো দিক নির্দেশনা পাই নাই, সেখানে আমি কি করব? তো আমার কাছে আজকে আমি একটি কথাই শুধু বলবো, যে আমার কথা হচ্ছে যে মেসেজটি আমি পেয়েছিলাম সেটি আজ থেকে আরো 15 নির্বাচনের থেকে 4-5 দিন পরে, এবং আমি ওনাকে আপু ডাকতাম, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ গতকাল আমি দেখেছি উনি তো একজন মা, একজন নেত্রী, সাধারণ সম্পাদক, আজকে মিশা ভাই, আজকে দীপজল ভাই, তারা কিন্তু আমাদের পিতার সমতুল্য এই শিল্পী সমিতির জন্য। তো আমি যেহেতু নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করেছি, নিপুণ আক্তার আমার কাছে তৎকালীন সময় মায়ের সমতুল্যই ছিল। আমি দেখলাম ভরাডুবি হয়েছে, আমি নতুন মানুষ পাশ করেছি, আমি ওনাকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছি। আমি বললাম, আপু কি নির্বাচন করলেন? আমার বিজয়টা আমি চাইনি, চেয়েছিলাম সিনিয়র শিল্পীরা যারা লজ্জিত হয়েছে, যারা ফেল করেছে। এটাকে তিনি পুঁজি করে নাগরিক টিভিতে একটা সাক্ষাৎকারে বলেছে কি নাকি নাটক। তিনি কি চায় যে আমি কার্যক্রমে না আসি? তিনি কি চায় যে আজকে সংগঠনের জন্য কাজ না করি, দীপজল ভাইয়ের সঙ্গে, মিশা ভাইদের সঙ্গে কাজ না করি? আমি গত 15-20 দিনের মধ্যে একটি আকুতি, একটি পরিশ্রমী দেখছি কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে এই শিল্পী সমিতিকে জাগ্রত করা যায়। তাদের সঙ্গে না থেকে যিনি রিড করবেন, আমি কি তার সঙ্গে থাকবো? আপনারা কি বলেন? আজকে দ্বিতীয়ত হচ্ছে যে আমার কথা হচ্ছে, আমাদেরকে নিয়ে বিদেশের মাটিতে বসে যারা চলচ্চিত্রের জন্য কাজ করছে, মাঠ পর্যায়ে কাজ করছে, আজকে দীপজল ভাই অসুস্থ হয়ে প্রতিদিন মিটিং করতে আসে। অনেকেই তো, আমি এই গল্প অনেক শুনেছি, দীপজল সাহেব পাশ করবে, সাভারে বসে থাকবে, কিন্তু এই দীপজল সাহেব দিয়ে ভিডিওতে বেশি দেখা যায়, হ্যাঁ, মানুষের ভিতরে দাওয়াতও খেতে যায়। তাহলে এই মানুষটিকে রেখে, যে এই মানুষটি সংগঠনের জন্য ক্ষতি করবে, এই সংগঠনের নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবে, যিনি নিজের জন্য কথা বলবে, আজকে যদি বলতাম, বুঝতাম নিপুণ আক্তারের রিট আমি অবশ্যই মাথা পেতে নিতাম। তিনি যদি বলতো নির্বাচন কারচুপি হয়েছে, তিনি শুধু বারবার তার ফলাফলের কথাই বলে। তার ফলাফল বলা মানে কি? আমি ধরে নিতে পারি তার ফলাফল বলা মানে কি। তিনি বলুক মাহমুদ কলি সাহেবের ফলাফল নিয়ে, তিনি বলুক ওনার থেকে অনেক সিনিয়ররা সেই প্যানেলে নির্বাচন করেছে, তিনি কারো কথাই তিনি বলেন না, তিনি 116 ভোটের কথা তিনি বলেন কেন? আর দ্বিতীয়ত, ভোট কারচুপির বিষয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন তার গতিতে চলবে এবং আইনের আশ্রয় যে কোনো নাগরিক নিতে পারে। কিন্তু আমার প্রশ্ন, ভোট গণনায় আমি ছিলাম, আপনার সঙ্গে 1 মাস ধরে নির্বাচন করলাম, কোনো অবিশ্বাস তৈরি হয়নি, এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল, সেটা হতে পারে না। এই 105 জন তো আপনার সঙ্গে ছিল,
তারা কেন আজকে চলে এসেছে? কারণ মানুষ নেগেটিভ পছন্দ করে না। আমি যখন আজকে ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা দিই, সমাজের বিরুদ্ধে রিট করা, আজকে যদি 2 বছরের জন্য এই মহান মানুষগুলো চেয়ারের দায়িত্ব নিয়েছে, আজকে যদি রিডের পিছনে দৌড়াতে হয়, তাহলে 575 জন শিল্পীর দায়িত্ব কে নিবে? আপনি শিওর দেন, আপনি বলেন যে আপনি নিপুণ আক্তার বলেন, আপনারা আদালতে পড়ে থাকেন, 570 জনের দায়িত্ব নিলাম, সেটি যদি পারেন তাহলে আপনি রিড করেন, আপনি যা করেন। আমি এখন অপেক্ষায় আছি আগামী নির্বাচনে আমি ওনাকে স্বাগত জানাই একটি প্যানেল করার জন্য। আরেকটি বিষয় বলি, আমি ওনার প্যানেল থেকে নির্বাচন করার কোনো কথা ছিল না, সবাই অবগত আছে। আমি বলেছিলাম আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাই। আজগুবি ভাবে যেদিন মাহমুদ কলি সাহেবকে তিনি ঘোষণা দেয় সভাপতি হিসাবে, সেদিন আজগুবি ভাবে হঠাৎ করে আমার নাম তিনি ঘোষণা দিয়ে ফেলেন। আরেকটি কথা বলি, এফডিসির মানুষ আজকে ভিডিওটির মাধ্যমে বলতে চাই যে সাধারণ মানুষ বলেন, সিনেমার মানুষ বলেন, এটার একটা জবাব আমি দেই। সেটি হচ্ছে নির্বাচনের আগে নিপুণ আক্তার আমাকে একটি ফোন দিলেন, ফোন দিয়া বলল, সনি তুমি তো ফেল করবা। আর এটার সঙ্গে আমার সঙ্গে কাকে নিয়ে আসছে জানেন? হেলেনা জাহাঙ্গীরকে। তুমি তো ফেল করবা, হেলেনা জাহাঙ্গীর পাস করবে। আমি বলি জি আপু, জি। বলে শুনো, তুমি তো এফডিসি মসজিদ করে দিছো, এফডিসির মানুষ তুমি চিনো? এরা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। তখন আমি বললাম জি আপু, জি। কাকে কখন কি দিবা আমাকে একটু জানাবা। জি আপু, জি। তো আজকে কে ভালো, যারা আমি এফডিসির মসজিদটি সমন্বয়কারী হিসাবে এই দীপজল ভাই মিশা ভাইদের নিয়ে করেছি, তারা ভালো, এফডিসি শিল্পী ভালো, নাকি আপনি একা যে আমাকে নেগেটিভ বলেছেন, যে শিল্পীদেরকে মূল্যায়ন করেননি, আপনি বলেছেন এফডিসি তে মসজিদ করে দিলেই তুমি সনি পাস করবে না, আমি কাকে মূল্যায়ন করব? তো যাক, আমার কথা হচ্ছে যারা গ্রামের একটা জিনিস আছে, 5 জনের সালিশ, এটা কিন্তু সহজে শেষ হয়। আমি বলবো এখনো আপনি এই ইন্ডাস্ট্রির এই দুঃসময়ে এই সমিতির আজকের যে এই সুন্দর একটি পদক্ষেপ গুলো হচ্ছে, আমি মনে করি আপনি আপনার নিজের মুখের কথা, যেখানে দীপজল ভাইকে আপনি বলেছেন, এটিকে আছে না সকল গণমাধ্যমে, যে দীপজল ভাইয়ের হাত ধরে তিনি তার প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছে, আছে না? তিনি বলেছেন তার পিতার সমতুল্য। এই নারী, এই মানুষটি কিভাবে বলে দীপজল অশিক্ষিত? তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করবে মানুষ? আপনার মুখে হাজার হাজার গণমাধ্যমের সামনে নির্বাচনের দিকে তাকিয়েছে সারা দেশের কোটি কোটি মানুষ। সেদিন আপনি যাকে পিতা বললেন, আজকে এসে আপনি লন্ডন বসে একটি অডিও কনফারেন্সে আপনি বললেন সে অশিক্ষিত। আপনার শিক্ষা কোথায়? শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না। আমি শুধু বলবো, শিল্পী সত্তাকে মনে ধারণ করে আপনি আপনার ক্ষমা আপনি অবশ্যই, এবং আমি মনে করি দীপজল ভাই আমাদের ক্যাবিনেটের এখন সেক্রেটারি, এটি কিন্তু আইন লঙ্ঘন করেছে সংগঠনের অনুসারে, অনুচ্ছেদে কিন্তু দীপজল ভাইকে অসম্মান করেছে। দীপজল ভাইকে অসম্মান করা মানে গোটা সমিতিকে অসম্মান করা। কিছুদিন নিপুণ আক্তারের 2 মাস ঘুমানো উচিত, হ্যাঁ, এবং আশেপাশে কান কথা না শুনে, তিনি তার বাবা সচিব ছিলেন, নিশ্চয় সচিব অনেক বড় একটি দায়িত্ব, দেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ডাক্তারকেও বলবো, আপনি 2টি বছর যেভাবেই হোক না কেন এই চেয়ারের দায়িত্ব পালন করেছেন, আপনি সুস্থ মস্তিষ্ক কথা বলেন, চিন্তা চেতনা মাথায় নিয়ে একদম কিছুদিন রেস্ট নিয়ে আপনি আসেন না, আসেন। আর দীপজল ভাই আপনার বাবার মতন তার সঙ্গে পরামর্শ করে আপনি কি করতে চান করবেন, এইটা